এবার লোকসভা নির্বাচন বাকি আর মাত্র 4-5 মাস। এই 4-5 মাসের মধ্যে সবচেয়ে বড় ইস্যু যেটা হতে চলেছে সেটা হচ্ছে ইভিএম। ইভিএম নিয়ে দেশে কিন্তু একটা অসন্তোষ তৈরি হয়েছে, এবং শুধু দেশে নয়, বিদেশ থেকেও ভারতীয় ইভিএম যে হ্যাক করা যায় এমন তথ্য উঠে আসছে। আজকে আমরা এক্স ফ্যাক্টর আলোচনা করব আবার সেই ইভিএম নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালি আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আপনাদেরকে বলি, আপনারা যেমন সকাল 8টায় এক্স ফ্যাক্টর দেখেন, রাত 8টায় এনকে বাংলায় সরগরম দেখেন, তেমনি প্রতিদিন সন্ধ্যে 6টায় মিরর ইন্ডিয়ায় আসছে হিন্দি অনুষ্ঠান, দেখতে ভুলবেন না। যাকে আজকে আমরা একটা রোগ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেটা করব রাত 8টায়। তবে আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ইভিএম। আগামীকাল পাতিয়ালা কোর্ট থেকে একদল আইনজীবী মার্চ করতে চলেছেন, পদযাত্রা করতে চলেছেন নির্বাচন কমিশনের দিকে। তাদের দাবি যে তাদের সাথে দেখা করতে হবে এবং তাদেরকে সময় দিতে হবে। তারা হাতে কলমে দেখিয়ে দেবেন ইভিএম কি করে হ্যাক করা যায়। এমনকি এটাও বলছেন যে ইভিএম একটা বাচ্চা ছেলেও হ্যাক করতে পারে, এমন কিছু সহজ পদ্ধতি আছে। এর আগে আগস্ট মাস থেকে বিরোধী দলগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে আসছে। সময় চাইছে মানে তারা দেখা করতে চাইছে, ইভিএম নিয়ে তাদের অভিযোগ জমা দিতে চাইছে, কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে সময় দিচ্ছে না। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সময় দিচ্ছে না। আগে বুঝুন, রাজনৈতিক দলের সাথে যদি নির্বাচন কমিশন সময় না দেয় তাহলে কাদেরকে দেবে? রাজনৈতিক দলেরা নির্বাচনে লড়ে, তাদের ইভিএম নিয়ে সমস্যা আছে। আগস্ট মাস থেকে তারা বারবার আবেদন করছে, নির্বাচন কমিশন কিন্তু তাতে কর্ণপাত করছেন না। এইবার দেশের আইনজীবীরা যারা কোনো রাজনৈতিক দলের নয়, একেবারে অরাজনৈতিক মানুষগুলো, তারা কিন্তু ইভিএম নিয়ে সরব হয়েছে। প্রায় 500 আইনজীবী, সুপ্রিম কোর্টের 500 আইনজীবী এই নিয়ে কিন্তু মুখর হয়েছে। এবং ইভিএম নিয়ে যেটা শেষ খবর পাওয়া গিয়েছে নির্বাচন কমিশনের সূত্রে, তা হচ্ছে ইভিএম এর দুটো মেমোরি থাকে। একটা মেমোরিতে ভোট স্টোর হয় আর একটা মেমোরিতে প্রতীক চিহ্ন স্টোর হয়। এই স্টোর হওয়ার সময় কিন্তু কোনো মানুষকে, মানে দেশের বা বিদেশের কাউকে রাখা হয় না, হাতে গোনা কয়েকজন থাকে। আর এই যে মেমোরিগুলো, এই মেমোরি চিপগুলো নির্বাচন কমিশন কিছুতেই প্রকাশ করতে চায় না, পরীক্ষা করতে দিতে চায় না রাজনৈতিক দলগুলোকে। এর আগে বামপন্থীরা চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে। কিন্তু টেকনোলজি এখন অনেক উন্নত, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার রয়েছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা কিন্তু হাতে কলমে করে দেখিয়ে দিচ্ছেন ইভিএম কি করে হ্যাক করা যায়। এই ইভিএম হ্যাক করে যদি, মানে ইভিএম বাতিল না করে যদি ইভিএম এই ভোট করা হয়, ব্যালটে ভোট না করা হয়, দেশের অভিজ্ঞ মহল বলছে, দেশের অরাজনৈতিক মহলও বলছে যে বিজেপিকে সরানো নাকি কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ যতদিন ইভিএম ততদিন বিজেপি, এরকম একটা কথা উঠে আসছে। সত্যি কি তাই? তা না হলে ইভিএম নিয়ে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? কেন ইভিএম কে, মাদার চিপ গুলোকে পরীক্ষা করতে দিতে চাইছে না নির্বাচন কমিশন? কেন বারবার বিভিন্ন প্রস্তাব দেওয়া সত্ত্বেও কোনো প্রস্তাবই কর্ণপাত করছে না নির্বাচন কমিশন? বলা হয়েছে, প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, যেমন একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরাই প্রথম দিয়েছিলাম বাংলা চ্যানেলের মধ্যে, পরে অনেক হিন্দি চ্যানেলও আমাদের প্রস্তাবকে তারা স্বীকার করেছে এবং তারা দেখিয়েছে। আমরা বলেছিলাম যে ভিভিপ্যাট গোনা হোক, প্রতিটি ইভিএম এর সাথে ভিভিপ্যাট জোড়া হোক, ভিভিপ্যাট গোনা হোক কাউন্টিং মেশিনের দ্বারা, কাউন্টিং মেশিন দিয়ে ভিভিপ্যাট গোনা হোক। এটা অনেকেই বলেছেন, কিন্তু আবার একদল দেখিয়ে দিয়েছেন যে এই ভিভিপ্যাটেও কিন্তু একটা গন্ডগোল করা যায়। কিরকম? আপনি যখন ভোট দিচ্ছেন, ধরুন 4 নম্বর বোতামে চাপ দিয়েছেন, আপনি 4 নম্বর বোতামে চাপ দিলেন, 4 নম্বর বোতামে ভোট পড়লো, ভিভিপ্যাটে 4 নম্বর বোতামের যে স্লিপ, সেই স্লিপটা আপনি দেখতে পেলেন, 7 সেকেন্ড পর সেই স্লিপটা কেটে পড়ে গেল। আপনি ভাবলেন আপনি যাকে ভোট দিয়েছেন তারই ভোটটা পড়েছে, কিন্তু না, একদম হাতে কলমে করে বিজ্ঞানীরা দেখিয়ে দিয়েছেন যে ওই যে লাইটটা জ্বলে উঠছে, ওই লাইটটা জ্বলে উঠছে আপনি যাকে ভোট দিচ্ছেন তার জন্যই, স্লিপ কেটে পড়ছে অন্য লোকের। ভাবুন তো, এইগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখাতে চায় না
নির্বাচন কমিশন বা তারা বাস্তবের মুখোমুখি হতে চায় না। একদল আইনজীবী আগামীকাল যাচ্ছেন পাতিয়ালা কোর্ট থেকে নির্বাচন কমিশনে তারা পদযাত্রা করে। নির্বাচন কমিশন কি তাদের সাথে দেখা করবে এবং করা উচিত কিনা আপনি কমেন্ট করে জানাতে পারেন, কিন্তু নির্বাচন কমিশনের মধ্যে যে স্বচ্ছতার অভাব রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশন এক সুরে কথা বলছে। তারা বলছেন না, ইভিএমটাই নাকি যথেষ্ট। ইভিএমই যদি যথেষ্ট হবে তাহলে জাপান কেন ইভিএম ছেড়ে ব্যালটে চলে গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কেন ইভিএম ছেড়ে ব্যালটে গিয়েছে, জার্মানি কেন গিয়েছে, ফ্রান্স কেন গিয়েছে, আমাদের দেশ কেন যাবে না? আমরা নিজেদের উন্নত দেশ বলি, আমরা মঙ্গলে যান পাঠাই, আমরা চাঁদে চন্দ্রযান পাঠাই এবং চাঁদের মাটিতে আমাদের রোভার প্রজ্ঞান রীতিমতো দাপিয়ে ঘুরে বেড়ায়। চীন নাকি আমাদের ভয় পায় টেকনোলজিকে। তাহলে এই টেকনোলজি সামনাসামনি হতে ভয় কিসের? ইভিএম কে পরীক্ষা করে দেখাতে ভয় কিসের নির্বাচন কমিশনের? কেন তারা গো ধরে আছে যে ইভিএম এই নির্বাচন হবে? ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দিগ্বিজয় সিং কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সরব হয়েছে। দিগ্বিজয় সিং বারবার দাবি করছেন যে ইভিএম কে সরাতে হবে, ব্যালটকে আনতে হবে ইন্ডিয়া জোটের পক্ষে। ভাবুন, ইন্ডিয়া জোট যাদের কাছে দেশের প্রায় 59% ভোট রয়েছে, সেই ইন্ডিয়া জোটের দাবিকে অগ্রাহ্য করে যাদের কাছে অপেক্ষাকৃত কম ভোট, সেই 40% ভোট যাদের কাছে রয়েছে, সেই লোকের মান্যতা দেওয়া হচ্ছে। তাহলে কি বলবো না যে এখানে একটা তানাশাহী সরকার চলেছে, স্বৈরতান্ত্রিক সরকার চলেছে, যারা নির্বাচন কমিশনার নিয়োগ করতে গিয়ে প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে তাদের অনুগত একজনকে রাখে। এখানে কি কোনো রকম দুর্নীতি হচ্ছে না? আমাদের ধারণা ইভিএম নিয়ে ব্যাপক দুর্নীতি চলেছে। তা না হলে বলুন না যে ইভিএম নিয়ে এত দুর্নীতির মাঝখানেই খবর উঠে আসছে যে 800 ইভিএম পুড়ে গিয়েছে। 800 ইভিএম পুড়ে গিয়েছে। কিভাবে পুড়েছে? প্রথমে বলা হলো শর্ট সার্কিটে পুড়েছে, পরে দেখা গেল যেখানে ইভিএম গুলো রাখা ছিল সেখানে বিদ্যুতের কোনো সংযোগই নেই। তাহলে শর্ট সার্কিটটা হলো কিভাবে? তাহলে ইভিএম গুলো পুড়লো কেন? এই যে বিচারপতিরা, আইনজীবীরা দাবি করছেন যে আপনারা আপনাদের পছন্দ মতো 50টা ইভিএম আমাদের হাতে তুলে দিন, আমরা হ্যাক করে দেখিয়ে দেবো। অনেক বড় চ্যালেঞ্জ দিচ্ছেন। সেই চ্যালেঞ্জ কেন অ্যাকসেপ্ট করছে না নির্বাচন কমিশন? কেন তারা স্বচ্ছতা আনছে না নির্বাচন পরিচালনায়? কেন আপনার ভোট আপনি যাকে দিয়ে ফিরে এসেছেন বাড়িতে, নিশ্চিন্ত থাকলেন আপনি আপনার ভোট যাকে দিয়েছেন তিনিই পেয়েছেন, পরে দেখা গেল আপনার ভোটটা দুর্নীতি করে অন্য একজনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যাকে ভোট দিলেন তিনি ভোটটা পেলেন না, ভোট পেলেন অন্য লোক। জেতা হারা অনেক পরের ব্যাপার। আপনাদেরকে বলি, ইভিএম হ্যাক করতে গেলে সমস্ত ইভিএম হ্যাক করতে হবে এমন কোনো কথা নেই। ধরুন একদম প্রান্তিক অঞ্চলের কিছু ইভিএম হ্যাক করা হলো, মাত্র 3 থেকে 4% ভোট যদি ইভিএম এর মাধ্যমে ঘুরিয়ে দেওয়া যায়, যেদিকে ঘুরবে সেদিকেই কিন্তু পাল্লা ভারী হবে এবং তারাই সরকার করবে। মাত্র 3-4%। এত বড় একটা দেশ, 140 কোটি জনতা, প্রায় 100 কোটির কাছাকাছি ভোটার। এই 100 কোটি ভোটারের মধ্যে মাত্র 3-4% ভোট যদি হেরফের করে দেওয়া যায় তাহলেই কিন্তু খেলা ঘুরে যাবে এবং এটাই করা হচ্ছে। তাহলে বলবেন রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক বা তেলেঙ্গানায় যে ভোট হলো, এখানে ইভিএম এ ভোট হলো, তেলেঙ্গানায় তো কংগ্রেস জিতলো। কি করে জিতলো? হ্যাঁ, তেলেঙ্গানায় কংগ্রেসকে জিতিয়ে দেখানো হয়েছে, জিতানো হয়েছে, যাতে, কারণ তেলেঙ্গানায় বিজেপির কোনো অস্তিত্ব নেই। সেখানে কংগ্রেস জিতুক বা কেসিআর জিতুক, বিজেপির কিচ্ছু এসে যায় না। তাই কংগ্রেস ওখানে জিতেছে। কংগ্রেস এখানে এই ব্যাপারে সরব হতে পারবে না যে তেলেঙ্গানাতেও ইভিএম নিয়ে গন্ডগোল ছিল। কিন্তু ইভিএম নিয়ে গন্ডগোল তো হয়েছে অন্যত্র। মধ্যপ্রদেশে 1500 অভিযোগ জমা পড়েছে, ছত্তিশগড়ে, রাজস্থানে, যেখানে বিজেপি জিতছে সেখানে ইভিএম নিয়ে কিন্তু গন্ডগোলের কথা উঠে আসছে। আমরা সুপ্রিম কোর্টের এরকম আন্দোলনকারী একজন আইনজীবীর সাথে কথা বলেছিলাম, তাকে ফোনে কথা বলেছিলাম। তিনি বলছেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম, ভোট আসলেই আপনারা ইভিএম নিয়ে সচেতন করেন, মানুষকে সজাগ হয়ে ওঠেন, আন্দোলন করেন, আপনারা আগে থেকে করেন না কেন? উত্তরে তিনি একটা দারুণ উত্তর দিলেন আমাকে। তিনি বললেন যে দেখুন, যে যখন লোহা গরম থাকে তখনই তো পেটাতে হয়, কারণ এখন লোহা গরম। আগামী দিনে ইভিএমই ভোট হবে না, ব্যালটে ভোট হবে না, ভিভিপ্যাট কাউন্টিং হবে, এটা আমরা জানি না, কারণ সবটাই নির্বাচন কমিশনের হাতে। তারাও কিন্তু স্বৈরাচারী আচরণ করছে, শাসক দলের মতন করে, একদম শাসক দলের শাখা সংগঠন হিসাবে কাজ করছে।
শাসক দল যা বলে দিচ্ছে নির্বাচন কমিশন তাই করছে। তা না হলে বলুন না, দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো তারা এই মানে নির্বাচন কমিশনের সাথে দেখা করতে চাইছে গত আগস্ট মাস থেকে। আজকে জানুয়ারি মাস চলে এলো, তাও ইভিএম নিয়ে বা নির্বাচন কমিশন বিরোধী দল নিয়ে বসতে পারলো না। কেন? এত সময় অভাব তাদের? এমন কি কাজ আছে যে একটা মিটিং পর্যন্ত করা যায় না 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা? এখান থেকেই তো সন্দেহের উদ্রেক হয়। আবার সন্দেহের উদ্রেক হয় যখন ইভিএম নিয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশন স্পষ্ট বলে দেন মাদার চিপকে আমরা পরীক্ষা করতে দেব না। কেন দেবেন না? তার মানে গন্ডগোল তো সেখানেই আছে নিশ্চয়ই। হাত মুঠো করে রাখলে কিউরিওসিটি বা জানার আগ্রহ তো বাড়বেই। হাতটা খুলে রাখুন, মানুষ দেখুক, সবটা জলের মতো পরিষ্কার হোক, কাঁচের মতন পরিষ্কার হোক, কিন্তু তা নয়, তা করতে দেওয়া হবে না। এবার কিন্তু মানে বিরোধীরা যেমন চেপে ধরেছে, তেমনি দেশের একেবারে অরাজনৈতিক মানুষগুলো যারা আইনজীবী তারা চেপে ধরেছে। আমরা জানি না আগামীকালের বৈঠকের পর বা মার্চের পর নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে, এবং সুপ্রিম কোর্টেও মামলা চলছে। সুপ্রিম কোর্ট এই নিয়ে কিন্তু কড়া অবস্থান নিতে পারে। এই কারণে বলছি কারণ মামলাটা স্বয়ং ডিওয়াই চন্দ্রচূড় দেখছে। আবার আরেক পক্ষ মনে করছে ডিওয়াই চন্দ্রচূড় সেই কাজই করবেন যা শাসক দল চাইবে। আমরা খুব কনফিউজড হয়ে যাই এসব কথায়। কখনো চন্দ্রচূড় সাহেবকে কেউ ভগবান বলেন, আবার চন্দ্রচূড় সাহেবকে কেউ বলেন পীড়নক। আমরা জানি না সত্যি মিথ্যে কি। আমরা কারুকে দোষারোপ করতে বসিনি, কারুর নামে অভিযোগ করতে বসিনি। তবে রাত্রে একটা বিশেষ অনুষ্ঠান আনছি একটি মারাত্মক রোগ নিয়ে। সেই রোগের নাম আপনাদের বললে এক্ষুনি ভিডিওটা আমাদের ডিলিট করে দেওয়া হবে, তাই নামটা আমরা অন্য করে বলবো। রাত্রের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, অথবা যারা আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চান, কারণ আমরা যে সমীক্ষা চালাচ্ছি লোকসভাকে কেন্দ্র করে, সেই সমীক্ষায় একটা ব্যাপক খরচ, বিপুল খরচ, সেই বিপুল ব্যয়ভারের কিছুটা যদি আপনারা লাঘব করতে পারেন আমরা ধন্য হয়ে যাব। আপনারা আমাদের ফোন করতে পারেন এই নাম্বারটিতে 9830075869। এই নাম্বারটিতে ফোন করুন, ফোন করে আমার সাথে কথা বলুন। আমি বলে দেবো কোন পথে কিভাবে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।